करम जिसे पुकारे वो पहुंचे गंगा किनारे। বাস থেকে নেমে তারপর আমরা বাইকে করে যাচ্ছি। চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, আর জেঠু সঙ্গমে ডুব দিয়ে ভ্যালেন্টাইন্স ডে কাটালো জেঠির সাথে, তাই তো? রাত্রি 11:30 বাজে। নমস্কার, অভি ও অভিযাত্রী চ্যানেলে সবাইকে স্বাগত। আগের এপিসোডে আপনারা দেখেছেন আমাদের বারাণসী পৌঁছাবার গল্প। পাটনা থেকে লোকাল প্যাসেঞ্জার ট্রেনে মোগলসরাই পৌঁছানোটা ছিল আমাদের কাছে এক অন্যরকম ট্রেন জার্নি। 3AC, 2AC বা স্লিপার ক্লাসের গণ্ডি কাটিয়ে এভাবে কোনোদিনও মোগলসরাই যাব তা ভাবনার বাইরে ছিল। তবে আমরা আমাদের এই ট্রেন জার্নিটাকে বেশ উপভোগ করেছিলাম। এই এপিসোডে থাকবে বেনারসের সন্ধেবেলা ও প্রয়াগরাজ সঙ্গমে পৌঁছে সেই বহু প্রতীক্ষিত কুম্ভ স্নান। তাহলে দেরি না করে শুরু করি আজকের ব্লগ। সবার আগে আমি অভি আর আমার সমস্ত অভিযাত্রীকে জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল অভি ও অভিযাত্রী। এই আমরা এসে পৌঁছলাম বেনারস গুরুদুয়ারা। আমরা এখান থেকে যাবো হচ্ছে লাক্সা থানার দিকে। লাক্সা থানা থেকে হচ্ছে ওখানে সামনে আমাদের হোটেল। প্রচণ্ড ভিড় বেনারসে। 12ই ফেব্রুয়ারি শাহীসানের রাসটা 13ই ফেব্রুয়ারি বেনারসের দিকে যাওয়ায় বেনারস ভরে উঠেছিল পুণ্যার্থীদের ভিড়ে। সেই ভিড় কাটিয়ে কোনো রকমভাবে আমরা হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়ি বেনারসের রাস্তায়। রুমে ঢুকে আমরা চেক ইন করে আবার বেরিয়ে পড়েছি। গঙ্গার ধারে যাব, তবে খেতে হবে, কারণ সকাল থেকে সেরকমভাবে কিছু খাইনি। বেনারসের এক দোকানে ধোসা, পাপড়ি চাট এসব খেয়ে আমরা হাঁটা লাগাই মন্দিরের দিকে। তবে মন্দির মোটামুটি বলছে যে কোনো টোটো বা অটো কিছু যাবে না, হেঁটেই যেতে হবে। তাও আগে গিয়ে কথা বলি, দেখি। আচ্ছা, এই লাক্সা থানা যে আছে এইখান থেকে কিন্তু আর মানে কোনো টোটো বা অটোকে যেতে দেবে না মন্দিরের জন্য। যা টোটো বা অটো আসবে সব এই অবধি। 13ই ফেব্রুয়ারির সন্ধেবেলায় বেনারসের রাস্তায় যেন জনসমুদ্র। গদুলিয়া চকের দিকে যত এগোতে থাকলাম ভিড় তত বাড়তে থাকলো। এত ভিড়ের মাঝে সবাইকে একসাথে নিয়ে প্রায় 20-30 মিনিট হাঁটার পর আমরা এসে পৌঁছালাম গদুলিয়া চক। গদুলিয়া চক থেকে মন্দিরের দিকে এগোতেই দেখলাম বিশাল লাইন। এই হচ্ছে মন্দিরের যাওয়ার লাইন। পুরো গদুলিয়া চক থেকে লাইন শুরু। প্রায় 4 থেকে 5 ঘন্টা লাইন দেওয়ার পর আমাদের সৌভাগ্য হয় বাবা বিশ্বনাথ দর্শনের। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই মন্দিরের ভিতরে ব্যাগ, মোবাইল ফোন, ক্যামেরা কিছু অ্যালাউ নয়। তাই আমরা এক দোকানে সেসব জমা রেখে পূজার সামগ্রী নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করি। এত লাইনের মাঝেও আমরা দর্শন করতে পেরেছি কাশী বিশ্বনাথ মন্দির। আপনারাও দেখেছি, এটা গেট নাম্বার 4-এর সামনে আমরা আছি। ওপরে দেখা শ্রী কাশী বিশ্বনাথ ধাম, কিন্তু প্রচণ্ড ভিড়। আমরা গেট নাম্বার 1 দিয়ে ঢুকে গেট নাম্বার 4 দিয়ে বার হয়েছি। এখানে ডিসপ্লেতে দেখাচ্ছে রাত্রি 11:30 বাজে, আর এখনও এই বিশ্বনাথ মন্দিরের সামনে ভিড় দেখুন, লাইনটা দেখুন শুধু একবার। মন্দির থেকে বেরিয়ে রাতের ডিনার সেরে আমরা রাত 1টা নাগাদ হোটেলের রুমে পৌঁছে যাই। এভাবেই কেটেছিল আমাদের বেনারসের সারা সন্ধে। তবে সারাদিনের ট্রেন জার্নি থেকে শুরু করে বেনারসের রাস্তার ভিড়, এত ধকলের মাঝেও সেদিনের সেরা পাওনা ছিল বাবা বিশ্বনাথের দর্শন। গুড মর্নিং ফ্রম বেনারস। আজকে আমরা স্টার্ট দিচ্ছি, এখন বাজে হচ্ছে সকাল 9টা। স্টার্ট দিচ্ছি প্রয়াগরাজের উদ্দেশ্যে। একটু লেট হয়ে গেল, আমরা 7:30 থেকে 8টা টার্গেট করেছিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে সবারই কালকে যে ধকলটা গেছে, সেই ধকলটার পরে একটু রেস্ট দরকার ছিল। তো একবারে রেস্টটা করে নিলাম, করে নিয়ে এবার কখন পৌঁছবো রাস্তায় জানি না। তাই এখন কোনো রিস্ক না নিয়ে
একদম জাস্ট আমরা গিয়ে ব্রেকফাস্ট করব, বেনারসে নেমেই ব্রেকফাস্ট করব রাস্তায় নেমে। তারপর লাক্সা থানা অবধি আমাদের হেঁটে যেতে হবে, কারণ হচ্ছে গাড়ি কিন্তু পুরো হোটেল অবধি আসছে না, এখন বেনারসে পুরো ব্যারিকেড করা, এত ক্রাউড তার জন্য। তো লাক্সা থানা অবধি আমরা হেঁটে যাব, সেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, সেখানে আমরা গিয়ে উঠবো। মোটামুটি সবাই রেডি, চলো 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 নারী। তো এখন 9:20 বাজে, আমরা স্টার্ট করছি প্রয়াগরাজের। আর আমাদের নিয়ে যাবে হচ্ছে এই যে সুরেশ ভাই, ঠিক আছে? তো চলুন, পথে যেতে যেতে আরও গল্প হবে, আরও আলাপ হবে। আমরা এখন চলেছি বারাণসী কানপুর রোড ধরে। তো বলছি এখান থেকে এলাহাবাদ বা ওই প্রয়াগরাজের ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 110 কিলোমিটার। তো আমার জিপিএস টাইম দেখাচ্ছে প্রায় 2.5 ঘন্টা। এবার দেখা যায় রাস্তা কীরকম জ্যাম থাকে, কিন্তু জিপিএস তো বলছে যে এখন রাস্তায় কোনো জ্যাম নেই। সুরেশজিও বলছেন যে মোটামুটি খালি হয়ে গেছে রাস্তা, আর সেই অসুবিধাটা হবে না। বেনারস কানপুর রোড ধরে গাড়ি নিয়ে এগিয়ে যেতে থাকলো সুরেশজি। প্রায় 30 থেকে 35 মিনিট আসার পর হাইওয়ের ধারে এক ধাবায় আমরা ব্রেকফাস্ট করতে ঢুকলাম। দিদা তরকারি খাবে না, পেঁয়াজ আছে বলে, তাই আচার দিয়ে খাচ্ছে। আর এইদিকে কিছুজন খেতে শুরু করেছে। তোমাদের দেয়নি? অপেক্ষায় বসে আছো? দেবে দেবে। এই যে খাওয়া শুরু হয়ে গেছে। स्टार्ट করলাম আমরা। এখান থেকে মোটামুটি প্রয়াগরাজ का डिस्टेंस कितना है? 60 কিলোমিটার। তো এখান থেকে প্রয়াগরাজ 60 কিলোমিটার, 1.5 ঘন্টা মোটামুটি আমাদের হাতে নিয়ে চলতে হবে। বা জ্যাম ফ্যাম হলে যা লেট হবে হবে। তো এই হচ্ছে প্রয়াগরাজের গেট। এখান থেকে এই সোজা রাস্তা চলে যাচ্ছে দিল্লির দিকে, ডান দিকে যাচ্ছে সঙ্গম, প্রয়াগরাজ। এই যে এই জায়গাটা একটু আটকে দিচ্ছে। এখানটা ব্যারিকেড করেছে, এখানটা দিয়ে যেতে দিল না গাড়িকে। কলকাতা দিল্লি হাইওয়ে প্রথম যেখান থেকে প্রয়াগরাজের রাস্তা কেটে যাচ্ছিল, সেখান দিয়ে কোনো গাড়িকে ঢুকতে দেয়নি। সেটা ছিল শুধুমাত্র ভিআইপিদের জন্য। আমাদের এগিয়ে গিয়ে আরও 10 থেকে 12 কিলোমিটার রাস্তা কভার করে প্রয়াগরাজে ঢুকতে হবে। ওইখান থেকে তো আর ঢুকতে যায়নি, এইখানে বলছি 1.5 কিলোমিটার লেফটে গেলে প্রয়াগরাজ ঢোকা যাবে আর কি। দেখা যাক এখানে আবার কি বলে। যে হারে ব্যারিকেডগুলো করে দিয়েছে প্রয়াগরাজ ঢোকার জায়গায়, এত লোক কন্ট্রোল করার জন্য করতেও হয়। বাঁ দিকে চলে যাচ্ছে প্রয়াগরাজ, ডান দিকে जौनपुर। हाँ, यही बस लगा है। हाँ बस लगा है, बस पकड़ कर चले जाएंगे। और आगे जाएंगे तो फिर बस नहीं मिलेगा, फिर पैदल चलेंगे, खाली बस नहीं मिलेगा। আচ্ছা, এই ব্যারিকেড অবধি এইখান অবধি আসতে দেবে বাস? মানে যদি আপনারা প্রাইভেট কার নিয়ে আসেন বা বেনারস থেকে গাড়ি করে আসছেন, এইখানে অবধি আসতে দিচ্ছে। এখান থেকে সরকারি বাস দিচ্ছে, সরকারি বাসে করে যেতে হবে ভেতরে। সুরেশজি আমাদের যে জায়গায় ড্রপ করে দিয়েছিল তার নাম 700 বাইপাস। এই 700 বাইপাস থেকে চড়া অবধি গভর্নমেন্ট বাস সার্ভিস ছিল কুম্ভর জন্য। এসি বাসের টিকিট ছিল 25 টাকা করে। তাই সবাইকে দেখা দেখি আমরাও বাসে চড়ে এগিয়ে যেতে থাকলাম চড়া অবধি। আর পথে যেতে যেতে দেখলাম সমস্ত বাইরের গাড়িকে আটকে দেওয়া হচ্ছে এক একটা ব্যারিকেডে। লোকাল গাড়ি ছাড়া কোনো গাড়িকে আগে যেতে দেওয়া হচ্ছিল না। 700 বাইপাস থেকে আমাদের এই বাসগুলো করে আমরা এলাম, 25 টাকা করে টিকিট, কোনো ফ্রি সার্ভিস নেই, ঠিক আছে? একটা ব্লগে বলেছিল যে বাসের ফ্রি সার্ভিস দিচ্ছে, কিন্তু এটা ফ্রি সার্ভিস নয়, 25 টাকা পার হেড টিকিট। আমাদের নামানো হচ্ছে এই চকের সামনেটা, এইখান থেকে আমাদেরকে হেঁটে যেতে হবে। বলছে সঙ্গমের দিকে যাওয়া প্রায় 8 থেকে 10 কিলোমিটার হাঁটা পথ। सेक्टर 19 जाने के लिए कौन सा रास्ता? यहाँ से सीधा
उस साइड से এদিকে চলো, ওই রাস্তা ধরে সোজা যেতে হবে। বাস থেকে নেমে তারপর আমরা বাইকে করে যাচ্ছি। রেল ব্রিজ অবধি ছেড়ে দেবে सेक्टर 19 আমাদের विवेकानंद सेवा समिति आश्रम। ये दादा छेड़ दीजिए। दादा आपका नाम क्या है? गोपाल जी। गोपाल जी हम लोग को छोड़ रहा है, एक एक सवारी का 100 करके ले रहा है वो रेल ब्रिज तक छोड़ेंगे। और 5 बाइक चला गया ऑलरेडी, हम लोगों का 11 आदमी आए थे, तो 11 जনের 5টা বাইক চলে গেছে, বাকি আমরা লাস্ট আছি, লাস্টে আমরা যাচ্ছি। একটু সামনের দিকটা একটুখানি ক্রাউডেড ছিল, তবে জ্যাম খুব একটা বেশি ভেতরে নেই এখনো অবধি, বাকিটা দেখা যাক। এখান থেকে 4.5 কিলোমিটার, অনেকে হেঁটেও যেতে পারে। আমরা যেহেতু বয়স্ক লোকজন নিয়ে এসেছি, তাই ওদের মুখে একটুখানি লাগেজ নিয়ে আনাটা চাপ, তাই বাইকে করেই পাঠিয়ে দিয়ে এলাম। এবার সব ওদেরকে পাঠিয়ে দিয়ে আমরা হাঁটলে তো হবে না, তাই আমরাও বাইক নিয়েই গেলাম। 1-2 কিলোমিটার ছাড়া ছাড়াই পুলিশ ব্যারিকেড করা ছিল, তবে বাইক ছাড়াও টোটো, অটো সবই রয়েছে। টোটো অটোর রেট অনেকটাই বেশি বলছিল, প্রায় পার হেড 300 থেকে 400 টাকা, আর বাইকের রেট ছিল পার হেড 100 থেকে 150 টাকা। এই যে মারাও যাচ্ছে পাশে। আপনার নাম क्या जी? अभय। মাদেরকে अभय जी लेके जा रहे हैं। लाइव हो रहा है तुम लाइव हो रहा है, ध्यान देना। बेसिकली इनको तो बचाना, थोड़ा देखना, बताना मेरे को, जजमेंट के साथ देखना। ठीक है, चलो। हाँ चलिए। सही ये तो है नहीं। हाँ भाई देखिए, आप 3 बैठा रहे हैं और টোটো, অটো, ঠেলাগাড়ি, পায়ে হেঁটে মানুষ যেভাবে পারছে এগিয়ে চলেছে। সবার উদ্দেশ্য একটাই, এই কুম্ভযোগে, এই ত্রিবেণী সঙ্গমে একবার হলেও ডুব দেওয়া। শাহী-স্নানের 2 দিন পর হওয়ায় রাস্তার ভিড় খুব একটা বেশি ছিল না, কিন্তু মানুষের মনের উৎসাহ ছিল বেশ চোখে ধরার মতো। যত আমরা এগোতে থাকলাম কুম্ভ মেলার দিকে, মনে যেন উৎসাহ আরও বাড়তে থাকলো। রাস্তার ধারের দেওয়ালের গায়ে নতুন রঙে আঁকা আমাদের পুরাণের এক একটা কাহিনী। পিচের রাস্তা ধীরে ধীরে শেষ হতে শুরু হলো সঙ্গমের পলিমাটির বালির রাস্তা, তার উপরে লম্বা লম্বা লোহার সিট পাতা। এই দেখুন, সামনে হচ্ছে মহাকুম্ভের গেট, কল্পতরু বৃক্ষদ্বার। भैया अच्छे दादे भैया आओ। यही सब है, अपना फायदा सिर्फ देखते हैं। কল্পবৃক্ষ দ্বার পেরিয়ে হোয়াটসঅ্যাপ লোকেশন অন করে আমরা এগিয়ে চলতে থাকলাম সেক্টর 19-এর দিকে। ফোনে খবর আসতে থাকলো এক একজনকে বাইক এক এক জায়গায় নামিয়ে দিয়েছে। সেক্টর 19-এর থেকে যত এগোতে থাকলাম, রাস্তার দুধারে পড়তে থাকলো এক একটা আখড়া। গেট থেকে প্রায় 10 থেকে 15 মিনিট যাওয়ার পরে আমরা পৌঁছে গেলাম আমাদের আখড়া বিবেকানন্দ সেবা সমিতি আশ্রম। আমরা বিবেকানন্দ সেবা সমিতি আশ্রমে পৌঁছে গেছি, কিন্তু অনেকে ছড়িয়ে ছিটিয়ে আছে, কাউকে এক একজনকে এক এক জায়গায় বাইক নামিয়েছে। তো তাদের সাথে জাস্ট কানেক্ট করার চেষ্টা করছি, মা পা সবার সাথে, যাতে যত তাড়াতাড়ি সম্ভব আমরা আশ্রমের মধ্যে চলে আসতে পারে সবাই, নাহলে ছাড়াছাড়ি হয়ে গেলে মুশকিল। আর এই ভিড় সেরকম অতটা নেই আজকে, যা দেখতে পাচ্ছি। এই যে জেঠিরা পৌঁছে গেছে। সবার সাথে ফোনে কমিউনিকেট করে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে সবাই এসে পৌঁছায় যখন আখড়ায়, তখন ঘড়িতে বিকেল 5টা। এখন যাব আমরা সঙ্গমে। এই হচ্ছে আমাদের বিবেকানন্দ সেবা সমিতি আশ্রম। এই দাদা বলে দিলেন একদম সোজা গেলে হচ্ছে সঙ্গম।
বিষ্ণু পুরাণ থেকে জানা যায় দেবতা ও অসুরেরা অমরত্ব লাভের জন্য সমুদ্র মন্থনে গিয়েছিলেন। অমরত্ব লাভের জন্য সেই অমৃত রাখা ছিল এক কুম্ভের মধ্যে বা কলসের মধ্যে। কুম্ভ শব্দের আক্ষরিক অর্থ হলো কলস বা পাত্র। সেই থেকেই জন্ম হয় এই কুম্ভ মেলার। বলা হয় ওই অমৃত কুম্ভের যোগ হয় ভারতের 4 জায়গায়। 1. গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজে বা এলাহাবাদে। 2. গঙ্গা নদীর তীরে হরিদ্বারে। 3. শিপ্রা নদীর তীরে উজ্জয়িনী। আর 4. গোদাবরী নদীর তীরে নাসিক। প্রতি 3 বছর অন্তর হয় কুম্ভ মেলা। প্রতি 6 বছর অন্তর হয় অর্ধকুম্ভ মেলা। 12 বছর পরে হয় পূর্ণ কুম্ভ। আর 12টা পূর্ণ কুম্ভের পরে অর্থাৎ 144 বছর পরে হয় মহাকুম্ভ মেলা। 1989 সালের পর এই 2025 সালে হয় এই মহাকুম্ভ মেলা, যা সংগঠিত হচ্ছে এই প্রয়াগরাজ এলাহাবাদে। প্রয়াগরাজের এই অঞ্চলটিকে মোট 25টি সেক্টরে ভাগ করা হয়েছে। আর নদী পারাপার করার জন্য বানানো হয়েছে টেম্পোরারি 18 থেকে 20টা পিপা পুল। আমাদের বিবেকানন্দ সেবা সমিতির আখড়া হলো এই 19 নম্বর সেক্টরের তুলসী মার্গে। এখান থেকে সঙ্গমের দূরত্ব প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার। এটা হচ্ছে 5 নম্বর পুল। এখান দিয়ে যেতে দিল না, বললো এটা বন্ধ আছে পার্মানেন্টলি, কিন্তু গাড়ি ফাড়ি সবই আসে, তো যেতে বললো 6 নম্বর পুল দিয়ে। এটা হচ্ছে 6 নম্বর পিপা পুল। এই 6 নম্বর পিপা পুল দিয়ে আমরা ক্রস করে যাব সঙ্গমের ঘাটে। প্রচুর ভিড়, মারাত্মক ভিড় পুলের ওপরে। সানসেট হচ্ছে, জানি না সঙ্গমের সানসেট কিরকম কি করতে দেখতে পাবো না পাবো। 6 নম্বর পিপা পুল দিয়ে ভিড় ঠেলতে ঠেলতে এগিয়ে চলতে থাকলাম সঙ্গম ঘাটের দিকে। এই কোটি কোটি মানুষের মাঝে যত এগোতে থাকছি তত যেন উপলব্ধি করছি সত্যি এ যেন বিশ্বের বৃহত্তম মিলন মেলা মহাকুম্ভ। পিপাপুল পেরিয়ে প্রায় 200 থেকে 300 মিটার হেঁটে পৌঁছে গেলাম সঙ্গম ঘাট। সূর্যাস্ত হয়ে যাবে দেখে বেশি দেরি না করে সবাই একে একে ডুব দিতে নেমে গেলাম জলে। তো করো করো ঢোবো ঢোবো। পরিশ্রম পথ 15-20 দিনের মধ্যে হঠাৎ করে প্ল্যান করা, সাথে এত মানুষের দায়িত্ব, যাওয়ার কদিন আগে ঘটে যাওয়া মহাকুম্ভের দুর্ঘটনা, মানুষের মৃত্যু আর কোটি কোটি মানুষের সমাগম, এই সব কিছু যেন একটা যুদ্ধ। আর সঙ্গমে পৌঁছে প্রথম ডুবটাই যেন এই যুদ্ধের জয়লাভ। পাপ পুণ্য, বিশ্বাস অবিশ্বাস, আস্তিক নাস্তিক সব কিছুকে ছাপিয়ে মানুষ সত্য। আর মহাকুম্ভ যেন এই কথাই বারবার বলতে চায়। তাই 2025 সালের 14ই ফেব্রুয়ারি মহামানবের এই বিশাল যজ্ঞে পরিবারকে নিয়ে উপস্থিত থাকাটা সারা জীবনের স্মৃতির পাতায় লেখা থাকলো। হর হর গঙ্গে, হর হর গঙ্গে। আমরা এলাম এদিকটা দিয়ে, এদিক দিয়ে এলাম, মনে হচ্ছে সেদিক দিয়ে বেরোনো নয়। এদিকে এই যে লেখা আছে সঙ্গম স্নানঘাট। আমরা যখন এসছিলাম সেটা হচ্ছে 6 নম্বর পিপা পুল দিয়ে আমরা এসছি। তো 6 নম্বর পিপা পুলটা হচ্ছে আষাঢ়, যাওয়ার জন্য হচ্ছে আবার 8। তো এরকম ব্যাপার আছে, মানে 5, 6 এটা দিয়ে আসবেন, 7, 8 এটা দিয়ে আপনারা যাবেন। তো 7 নম্বরের পিপা পুলটা বন্ধ, তো বললে 8 নম্বর পিপা পুল দিয়ে আমাদের ওই পারে যেতে হবে। তো ওই পারে যাই। তবে এখনও লোক, সন্ধ্যে তো প্রায় 7:30 বাজতে চলে, এখনো প্রচুর লোক রয়েছে এই মেলা প্রাঙ্গণে। মানে এটা ঠিক মেলার থেকে হচ্ছে সঙ্গমের জায়গাটাতে প্রচুর লোক সব আসছে আমাদের। আট নম্বর পিপা পুল পেরিয়ে হেঁটে পৌঁছে গেলাম চার মাথার মোড়।
সেখান থেকে মা জেঠিরা চলে গেল আখড়ায়, আর আমরা কিছুজন ঘুরে বেড়ালাম মেলা চত্বর। প্রথমেই গেলাম মা আনন্দময়ী আখড়া। আমার ঠাকুমা দীক্ষা নিয়েছেন মা আনন্দময়ীর কাছে। বেশ সুন্দরভাবে সাজানো ছিল এই আখড়া। কিছুটা সময় সেখানে কাটিয়ে আবার বেরিয়ে পড়লাম। সব রাস্তার ধারে ধারে দোকান নিয়ে বসে আছে। প্লেট নেই। चलो चलो और पीछे আমিও তো খাবো। 19 নম্বর সেক্টরের মেলা চত্বর ঘুরে, একটা দুটো আখড়া ঘুরে, ভান্ডারায় লুচি আলুর দম বোঁদে খেয়ে হাঁটা লাগালাম নিজেদের আখড়ার দিকে। বিবেকানন্দ সেবা সমিতি অবিচল মহারাজের এই আখড়ায় যোগাযোগ করে দিয়েছিলেন রানুর এক দাদা। থাকা খাওয়া নিয়ে 1200 টাকা পার হেড 3 দিনের জন্য। যদিও আমরা একদিনের জন্য ছিলাম, তবে বুক করতে হয় মিনিমাম 3 দিনের। বেশ সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। যদিও গোটা মহাকুম্ভ মেলা চত্বর জুড়ে খুব ধুলো, আর সেটা স্বাভাবিক, কারণ পুরো জায়গাটাই ছিল পলিমাটি। এই আখড়ায় আমাদের রুমটা ছিল 10 জনের। অ্যাটাচ টয়লেটও আছে, আবার কমন টয়লেটও আছে। সব মিলিয়ে এই আখড়ায় প্রায় 500 লোকের থাকার বন্দোবস্ত করা ছিল। শাহী স্নানের দিনগুলোয় এই আখড়া পুরো ভর্তি থাকে ভক্তদের ভিড়ে। অন্যান্য দিনে প্রায় 80 থেকে 100 লোক থাকে। সকালের চা থেকে ব্রেকফাস্ট বা দুপুরের লাঞ্চ থেকে রাতের ডিনার, 4 বেলা খাওয়া দাওয়া, সত্যি এই যেন মহামানবের যজ্ঞ। রাত হয়ে যাচ্ছে দেখে আর সবাই টায়ার্ড থাকায় আমরাও সবাই রাতের খাবার তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি। এই এপিসোড এখানেই শেষ করছি। পরের এপিসোডে থাকবে আমরা কীভাবে কুম্ভ থেকে বাড়ি ফিরলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।